নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আপনারা জানেন আমরা প্রতি রবিবার ও বৃহস্পতিবার করে একটি করে ওয়েবিনারের আয়োজন করি, কিন্তু এই সপ্তাহে অর্থাৎ আগামীকাল শুক্রবার আমরা আরো একটি সেমিনার আয়োজন করেছি, যেখানে উপস্থিত থাকছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রদীপ বসু মহাশয়। আমাদের এই সেমিনারগুলি আপনারা ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য আশিস কর, অয়ন ঠাকুর, প্রকাশ চক্রবর্তী এবং আমি পায়েল দাস। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক অনিক চট্টোপাধ্যায় মহাশয়। অধ্যাপক অনিক চট্টোপাধ্যায় মহাশয়ের একটা ছোট্ট পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরব। অধ্যাপক অনিক চট্টোপাধ্যায় মহাশয় দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত আছেন। উনি প্রেসিডেন্সি কলেজ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন। এছাড়াও উনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেছেন। ডক্টর চট্টোপাধ্যায়ের প্রকাশিত গ্রন্থের সংখ্যা 14টি এবং প্রবন্ধের সংখ্যা 76টি। বর্তমানে উনি হুগলি মহসিন কলেজের স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ডক্টর চট্টোপাধ্যায় 16টি দেশের 150টির অধিক আমন্ত্রিত বক্তৃতা দিয়েছেন। উনি আইসিসিআর চেয়ার প্রফেসর হিসেবেও মনোনীত হয়েছেন। মহাশয়ের লেখা অন্যতম কয়েকটি গ্রন্থ হলো ইন্টারন্যাশনাল রিলেশন টুডে, COVID-19 প্যান্ডেমিক, গ্লোবাল পাওয়ার স্ট্রাগল অ্যান্ড ইন্ডিয়ান ফরেন পলিসি, ওয়ার্ল্ড পলিটিক্স, এশিয়ান পলিটিক্স প্রভৃতি। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই আহ্বানে এত ব্যস্ততার মধ্যেও সাড়া দেওয়ার জন্য। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সমস্ত সদস্যকে, বিশেষ করে যারা আয়োজক, তাদেরকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। তোমরা খুব ভালো কাজ করছো, সবাই ছাত্রছাত্রী, আমি জানি শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকারাও আছেন, গবেষক এরাও আছেন তোমাদের সাথে। ফলে তোমরা খুব ভালো কাজ করছো। এই রাষ্ট্রবিজ্ঞান চর্চাকে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার এই যে উদ্যোগ সেমিনারের মাধ্যমে, এটা খুব প্রশংসনীয়। আমি আশা করছি যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ সবাই। একদম স্যার, শোনা যাচ্ছে? একদম স্যার, পরিষ্কার। আচ্ছা, তো সবাইকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আজকে তোমাদের এখানে আসতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। বিশেষ করে তোমরা এমন একটি টপিক তোমরাই সাজেস্ট করেছো। আমি বলছি, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র থেকে আমাকে জানানো হয়েছিল যে আন্তর্জাতিক সম্পর্কের সাবেকি তত্ত্বসমূহ, তার উপর বলতে। আসলে তত্ত্ব খুব প্রয়োজনীয় একটা বিষয়। কেন প্রয়োজনীয়? কেননা ইট লিডস আস টু আ সিস্টেমেটিক অ্যানালিসিস। খুব একটা গঠনমূলক সুসংহত যে পর্যালোচনা, সেটা কিন্তু তত্ত্ব ছাড়া হয় না। এবং সমস্ত বিষয়ে যাদের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং খুব স্ট্রং, যাদের তাত্ত্বিক ভিত খুব মজবুত, তারা কিন্তু বিষয়টাও খুব ভালোভাবে জানে। সে তুমি ফিজিক্সই বলো, কেমিস্ট্রি বলো, ইকোনমিক্স বলো, যাই বলো। এছাড়া তোমরা যারা ছাত্রছাত্রী, তাদের জানিয়ে রাখি যে আজকে তোমরা অনেকেই এমফিল করবে, হয়তো পিএইচডি করবে। এই যে প্রপোজাল গুলো জমা দেবে এমফিল বা পিএইচডি তে, একটা প্রপোজাল জমা দিতে হয়। আজকাল এমএ তেও এসে গেছে রিসার্চ মেথোডোলজি, এমএ কোর্সেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এটা প্রথম, আমার উদ্যোগেই আমরা কয়েকজন মিলে এটা প্রথম সূচনা করি পশ্চিমবঙ্গে, সেটুকু বলা যেতে পারে, এমএ স্তরে। তো এখন অনেক বিশ্ববিদ্যালয়ে এমএ স্তরে এটা পড়ানো হয়, রিসার্চ মেথোডোলজি। তো এমফিল বা পিএইচডি গবেষণার ক্ষেত্রে যখনই তুমি প্রপোজাল জমা দেবে, তখন কিন্তু সবচেয়ে আগে যেটা দেখা হবে যে তার একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে কিনা।
তার একটা তাত্ত্বিক কাঠামো আছে কিনা। অর্থাৎ আমি ধরা যাক আন্তর্জাতিক সম্পর্কে সাধারণত একটা ধারণা আছে যে আন্তর্জাতিক সম্পর্ক মানে এই দুটো দেশের সম্পর্কের আলোচনা করে দিলেই মিটে গেল, দুটো বা ততোধিক দেশের, ধরা যাক ভারত চীন, কিংবা কোনো সংগঠন ধরা যাক সার্ক বা আসিয়ান, এদের আলোচনা করলেই হয়ে গেল। সেটা কিন্তু আদৌ নয়। একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যদি আমি সেই আলোচনার সাথে ফিট করতে না পারি, তাহলে কিন্তু সেই আলোচনা অসম্পূর্ণ। তাহলে তত্ত্বের প্রয়োজনীয়তা কেন? আরেকটা জিনিস, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ি বা পড়াই, তাদের কিন্তু একটা বিপদের জায়গা আছে, এটা আমি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় বলে থাকি। সেই বিপদটা কি? সেটা হচ্ছে সমাজের অধিকাংশ মানুষের ধারণা যে খবরের কাগজ পড়লেই রাষ্ট্রবিজ্ঞানের প্রায় 75% জানা হয়ে যায়, খবরের কাগজ পড়লে বা টিভি দেখলে। কেননা সেখানে সবকিছু নিয়েই আলোচনা হয়, ইলেকশন, বিধানসভা গঠন, বিধান পরিষদের গঠন এখন পশ্চিমবঙ্গে যেটা চলছে, বা সেখানে এমনকি সংবিধানের ধারা টারা উল্লেখ করেও আলোচনা করা হয়, জরুরি অবস্থা কত নম্বর ধারা, সেগুলো আমরা কাগজে অনেক কিছু পেয়ে যাই, খবরের কাগজে বা টিভিতে। তাহলে একজন একাডেমিক্সের সাথে একজন জার্নালিস্টের তফাৎটা কোথায় হবে? একজন যারা এমএ পড়ছে, এমফিল পড়ছে, পিএইচডি করছে, তার সাথে একজন সাংবাদিকের তফাৎ কোথায়? একজন সাংবাদিকও তো সবই লিখছেন, তিনি লিখছেন আফগানিস্তানে তালিবান ফিরে আসছে, তিনি লিখছেন তাতে ভারতের কি বিপদ। তাহলে আমরা নতুন কি দিতে পারি সেখানে? আমরা সেই নতুন যে বিষয়টা সেখানে দিতে পারি সেটা হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আজকে আফগানিস্তানের যে সমস্যা বা ভারত চীনের যে কম্পিটিশনই আমি বলবো, যে প্রতিযোগিতা প্রভাব বিস্তারের, সেটা আমি কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আমি সেটাকে ব্যাখ্যা করতে পারি, সেটা আমাকে ভাবতে হবে। সেটাই আমাকে আলাদা করবে একজন সাংবাদিকের থেকে। কেননা বাকিটা একজন সাংবাদিক লিখে দেবেন। এবং আজকে ইন্টারনেটের যুগে, আজকে স্মার্টফোনের যুগে, আমরা স্মার্টফোনটা খুলে দেখে নিলাম, দেখি তো আজকে কি কি খবর দিচ্ছে, আমরা সেই খবরগুলো পড়ে নিলাম, পড়ে ভাবলাম যে না, আমি অনেক কিছু জানতে পেরেছি, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু কেউ আফগানিস্তান নিয়ে রিসার্চ করবে, আমার কাছে কয়েকজন এই বিষয় নিয়ে কাজ টাজ করে বা অন্যান্য বিষয় নিয়েও কাজ করে, তাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রথমেই জিজ্ঞাসা করা হবে দুটো জিনিস, যে তোমার মেথোডোলজিটা কি এবং তোমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি এই কাজের। তাহলে থিওরি ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। থিওরি লিডস আস টু প্র্যাকটিস। তত্ত্ব আমাদের প্রয়োগের দিকে নিয়ে যায়, তত্ত্ব ছাড়া কিন্তু আমরা এক ফোঁটাও চলতে পারবো না। এবং তত্ত্বের দিকে ফিরে না তাকালে আমাদের বিষয়টা অনেক লঘু হয়ে যাবে। আজকে পিওর সায়েন্সে বা ন্যাচারাল সায়েন্সে, বায়োলজি, ফিজিওলজি বা কেমিস্ট্রি, ফিজিক্সে এই তাত্ত্বিক ভিতটা খুব দৃঢ়। একটা ছোট্ট উদাহরণ আমরা সকলেই জানি, H2O হলো জল। এই জলের বিষয়টা জানতে গেলে H2Oটা আমাকে জানতে হচ্ছে। তাহলে এই তাত্ত্বিক ফ্রেমওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে। আর পলিটিক্যাল সায়েন্সে যদিও তত্ত্ব যথেষ্ট এগিয়েছে, এবং আন্তর্জাতিক সম্পর্কেও। আমার যে বইটি পিয়ারসন থেকে আছে, যেটি ইন্টারন্যাশনাল রিলেশনস টুডে, যেটা পায়েল উল্লেখ করেছে, কনসেপ্টস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, তাতে আমি 13টি আন্তর্জাতিক সম্পর্কে 13টি তত্ত্বের কথা বলেছি। আমি সাধারণত আমার বইয়ের কথা বলি না, কিন্তু এখানে তাত্ত্বিক আলোচনার জন্য এটা এখানে উল্লেখ করতেই হলো যে, এবং সেই কারণে বইটি সমাদৃত হয়েছে, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা পড়ানো হয়। তো তত্ত্ব ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। তত্ত্বের সেখানেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কেননা প্রয়োগের দিকটা যে কেউ আলোচনা করে দিতে পারেন, যে কোনো সাংবাদিক, যে কোনো
ধরা যাক যিনি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করেন, তিনিও কিন্তু প্রয়োগের দিকটা আলোচনা করে দেবেন। কোনো আত্মীয় স্বজন বলেই দেবেন, দেখ রে আফগানিস্তানে তালিবান ফিরে আসছে আবার, এটা ভারতের পক্ষে খুব বিপজ্জনক। কিন্তু এই এই বিপজ্জনক ব্যাপার বা তালিবানের এই ফিরে আসাটা আমি কোন থিওরিটিক্যাল মডেলে ফিট করতে পারব? আর পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের চর্চা অনেকে করছেন, অনেকে খুব আগ্রহী, কিন্তু দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের যখন এই তত্ত্বের আলোচনাটা আসছে, তখন ৩-৪ জনের বেশি নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক বই লেখা হচ্ছে সেগুলো ওই রিলেশনস নিয়ে, ইন্ডিয়া চায়না, পোস্ট কোভিড, প্রি কোভিড কিরকম অবস্থা ছিল, কিন্তু তত্ত্বের আলোচনা যখন আসছে তখন কিন্তু ৩-৪টের বেশি নাম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেননা এই জায়গাটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন, খুব বেশি ডিফিকাল্ট নয়। আমাদের, তোমাদেরও এটা হয় হয়তো, আমাদের ছাত্র জীবনে এরকম একটা ধারণা ছিল, ওরে বাবা থিওরি, সেটা নিয়ে আর বেশি এগোনো যাবে না। ওরে বাবা থিওরি একটা বেশ চিন্তার ব্যাপার, পরীক্ষার ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক। কিন্তু থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যদি পরিষ্কার কোনো ছাত্রছাত্রী না থাকে, তাহলে কিন্তু তার সাবজেক্টের আন্ডারস্ট্যান্ডিংটাই হবে না, এটা নির্দ্বিধায় বলা যায়। ফলে থিওরির গুরুত্ব এখানেই। এবং থিওরি যার যতটা স্ট্রং, তার কিন্তু সাবজেক্টের আন্ডারস্ট্যান্ডিং ততটাই গভীর, সাবজেক্টের তার জানার বিষয়টা ততটাই গভীর। আমরা প্রয়োগের দিকটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। প্রয়োগটা আমাদের আলোচনা করতে, যেটা বাস্তব রাজনীতি, তাকেই আমি প্রয়োগ বলছি। যে আজকে ভারত চীন সম্পর্ক কোন পর্যায়ে? কোভিডের ফলে সেটা কি আরো খারাপ হয়েছে? গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ফলে সেটা কি আরো খারাপ হয়েছে? এই আলোচনাগুলো আমরা করব, করতেই হবে। কিন্তু পাশাপাশি একজন বুদ্ধিমান ছাত্রছাত্রী সে ভাববে, বা যার আরো গভীরে যাওয়ার ইচ্ছে, সে ভাববে যে এটাকে আমি কোন থিওরি, কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে ওটাকে ব্যাখ্যা করতে পারবো। এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে সাবেকি তত্ত্বের যে বিষয়, সাবেকি তত্ত্বসমূহ আন্তর্জাতিক সম্পর্কে, তাহলে কাকে আমরা সাবেকি তত্ত্ব বলবো? সাবেকি যদি আমি ট্র্যাডিশনাল থিওরি কথাটা ব্যবহার করি, তাহলে কাকে সাবেকি তত্ত্ব বলবো? একটা বিভাজন আছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে সময়ের দিক থেকে আমি বলছি, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আবার বর্তমানে ঠান্ডা যুদ্ধের পরে এখানেও এই একটা বিভাজন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের দুটো খুব ইম্পর্টেন্ট টাইম লাইন আছে। একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের অবসান। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা ইমিডিয়েট পরে যে তত্ত্বগুলো এসেছে, সেগুলোকে হয়তো সাবেকি তত্ত্ব বলা যাবে। আবার ঠান্ডা যুদ্ধের পরেও যে তত্ত্বগুলো আসছে, সেগুলোকে হয়তো নতুন তত্ত্ব বলা যাবে। কিন্তু ব্যাপারটা এতটা সহজ কম্পার্টমেন্টালাইজেশন হয় না, যে আমি এই দাগ টেনে দিলাম, এতটা সহজ নয়। কেননা আমরা যদি লিবারাল থিওরির দিকে তাকাই বা রিয়েলিস্ট থিওরির দিকে তাকাই, তাহলে আমরা দেখব সেগুলো কিন্তু আজও ভীষণ প্রাসঙ্গিক। লিবারাল থেকে নিওলিবারাল থিওরি এসেছে, নয়া উদারনীতিবাদী তত্ত্ব বা নয়া বাস্তববাদ, সেগুলো আজও খুব প্রাসঙ্গিক। আবার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের যে তাত্ত্বিক ডিবেট, বিতর্কগুলো, সেগুলোও খুব প্রাসঙ্গিক, সেগুলো চলছে বরাবর। তাহলে আমরা সাবেকি তত্ত্বের ক্ষেত্রে আমরা কয়েকটি তত্ত্বের নাম খুব অনায়াসে উচ্চারণ করতে পারি, সেটা সময়ের দিক থেকে এবং বিষয়ের দিক থেকে। প্রথমেই হচ্ছে রিয়েলিস্ট থিওরি বা বাস্তববাদ, যেটা সবচেয়ে পুরনো থিওরি। কেননা এর
জন্ম খ্রিস্টপূর্ব প্রায় 2500 বছর আগে থেকে। প্রাচীন গ্রিসে থুসিদাইদিস, তিনি এর মনে করা হয় যে জন্মদাতা। কিন্তু পাশাপাশি আমি একজন ভারতীয়ের নামও বলবো, কেননা ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরির ক্ষেত্রে খুব বেশি পশ্চিমী, বা পুরো ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রেই খুব বেশি পশ্চিমী প্রভাব আছে। কিন্তু আজকে এই ভারত বা চায়নার উত্থানের সাথে সাথে নন ওয়েস্টার্ন থিওরিও কিন্তু অনেক আসছে, অর্থাৎ অপশ্চিমী তত্ত্ব কিছু চাইনিজ স্কলার এনেছেন, কিছু ভারতীয় স্কলার এনেছেন, সেগুলো আজকে গুরুত্ব পাচ্ছে। সেই জন্য রিয়েলিস্ট থিওরির ক্ষেত্রে আমরা যে নামগুলো জানি সবই পশ্চিমী নাম। থুসিদাইদিস, মেকিয়াভেলি, হবস, তারপরে মর্গানথু, তারপরে নিও রিয়েলিস্ট হিসেবে আমরা কেনেথ ওয়ালস, কার, পিএইচ কার, এদের নাম জানি। কিন্তু একজনের নাম ইচ্ছে করেই এরা পশ্চিমী তাত্ত্বিকরা উল্লেখ করেন না, পশ্চিমী স্কলাররা। তিনি হলেন কৌটিল্য, চাণক্য বা কৌটিল্য। চাণক্যও কিন্তু প্রায় থুসিদাইদিসের সমসাময়িক, এবং ওর যে চিন্তা ভাবনাগুলো সেগুলো যতটাই পলিটিক্যাল সায়েন্সে প্রাসঙ্গিক, ইকোনমিক্সে প্রাসঙ্গিক, কেননা ওর বইটির নামই অর্থশাস্ত্র কৌটিল্যের, তোমরা জানো সেটা, তেমনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও ভীষণ প্রাসঙ্গিক। আমি রিয়েলিস্ট থিওরির একজন প্রথম অগ্রগণ্য চিন্তাবিদ হিসেবে আমি কৌটিল্যর নামও করতে চাই। এটা কিন্তু কোনো পুস্তকে আজ অব্দি লেখা হয়নি, কোনো জায়গায় এটা আলোচিত হয় না, কিন্তু কৌটিল্যর যে তত্ত্ব, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার জন্য যে কৌটিল্যের যে তত্ত্ব, সেটাও কিন্তু তার মধ্যে আমরা রিয়েলিজমের ছাপ সুস্পষ্টভাবে দেখতে পাই। তাহলে থুসিদাইদিস এবং কৌটিল্য এরা প্রায় 2500 খ্রিস্টপূর্ব 2500 বছর আগে এরা রিয়েলিস্ট থিওরির মূল কথাটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। তোমরা অনেকেই জানো, মর্গ্যানথুর 6টা নীতি যদি মনে থাকে, তাহলে রিয়েলিস্ট থিওরির মূল কয়েকটা বিষয় আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে মানুষের চরিত্র হচ্ছে স্বার্থান্বেষী। রিয়েলিস্ট তাত্ত্বিকদের মতে মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিছু দেখে না, এবং মানুষই যেহেতু রাষ্ট্র গঠন করে, পরিচালনা করে, তাহলে রাষ্ট্র নিজের স্বার্থ ছাড়া কিছু দেখে না। কেন, রাষ্ট্র তো মানুষই তৈরি করে, সেটা তো আকাশ থেকে পড়ে না। তাহলে রাষ্ট্র নিজের স্বার্থ নিয়ে মাথা ঘামায়। আরেকটা বিষয় হলো ক্ষমতা, ইন্টারেস্ট অ্যান্ড পাওয়ার। তাহলে রাষ্ট্র দেখে নিজের স্বার্থ, এক্ষেত্রে জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট, আর হচ্ছে ক্ষমতা। আমি খুব সহজভাবে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করি, আমার ক্লাসেও আমি তাই করি, এবং বাস্তব উদাহরণের সাথে এগুলোকে রিলেট করে দিই যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে। তাহলে ক্ষমতা এবং স্বার্থ, এই দুটো, সমস্ত রাষ্ট্র এই দুটোকেই অনুসরণ করে। তার ফলশ্রুতি কি? ফলশ্রুতি হলো কনফ্লিক্ট, ওয়ার, যুদ্ধ, সংঘর্ষ। কেন, সবাই যদি নিজের স্বার্থের প্রাধান্য চায় তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী। এবং এরা বলেন যে যুদ্ধটা স্বাভাবিক, যুদ্ধকে অস্বীকার করার কোনো দরকার নেই, যুদ্ধ স্বাভাবিক। আর চীন যদি নিজের স্বার্থ দেখে, ভারতও যদি নিজের স্বার্থ দেখে, তাহলে এদের সংঘর্ষ হবেই। গালওয়ানে এদের সংঘর্ষ হবে, সেটাই স্বাভাবিক, আরো সংঘর্ষ হবে আগামী দিনে। তাহলে সংঘর্ষকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কেন উপায় নেই? উপায় নেই এই কারণে যে প্রত্যেকে নিজের স্বার্থ দেখে, প্রত্যেকে নিজের ক্ষমতা জাহির করতে চায়। তো নিও রিয়ালিস্টরা আবার বলছেন যে না, শুধু গোদা ক্ষমতার গল্পটা করলে মনে হবে যে রাষ্ট্র একটা পাতি গুন্ডা, সে পাড়ার দাদা,
ক্ষমতা মানে কোনো রাষ্ট্রই তো আজকে অপরের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে না আন্তর্জাতিক সমাজে। তাহলে তাকে কি করতে হয়? পরবর্তীকালে নিওরিয়ালিস্টরা বলছেন, টমাস শেলিং বা মিয়ার্সি মায়ার, এরা বলছেন যে স্ট্র্যাটেজি, কৌশল বা কেপেবিলিটি, সামর্থ্য, এগুলো খুব দরকার। অর্থাৎ ক্ষমতার আস্ফালন করতে হবে, কিন্তু সেটা কৌশলগতভাবে করতে হবে। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি, নিউক্লিয়ার ওয়েপনের যুগে আমরা দেখতে পাচ্ছি যে সবাই পারমাণবিক বোমা বানাচ্ছে, কিন্তু সেটা ডেটারেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটা অপরকে প্রতিহত করার জন্য ব্যবহৃত হচ্ছে। সেটা এক্ষুনি কেউ অন্য দেশে ফেলে দিচ্ছে না, আগামীতে কি হবে তা বলা যাচ্ছে না, কিন্তু এক্ষুনি পারমাণবিক যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর হয়নি। তাহলে কৌশল বা সামর্থ্য এটাও ইম্পর্টেন্ট। তাহলে সোজা কথা, একটা রাষ্ট্র যত বেশি সমর্থ, তার প্রভাব তত বেশি। এই সামর্থ্য শুধু অস্ত্রের ওপর নির্ভর করে না, এই সামর্থ্য নির্ভর করে অর্থনীতির ওপর, এই সামর্থ্য নির্ভর করে সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ওপরে, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ওপরে, এই সামর্থ্য নির্ভর করে লিডারশিপের ওপর, রাষ্ট্রের নেতৃত্ব কারা দিচ্ছেন, এবং জনগণ তাদের কোয়ালিটির ওপরে। তাহলে আমি যদি ক্ষমতা ক্ষমতা করে চেঁচাই, তাহলেই কিন্তু আমি ক্ষমতাশালী হব না। আমাকে অর্থনৈতিক দিক থেকে উন্নত হতে হবে, বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে উন্নত হতে হবে, আমার নেতৃত্ব সেই দিকটা স্ট্রং হতে হবে, এবং অন্যান্য যে জাতীয় ক্ষমতার যে উপাদান সেগুলোতেও স্ট্রং হতে হবে, মিলিটারিতে অবশ্যই স্ট্রং হতে হবে। তবেই একটা রাষ্ট্র ক্ষমতাশালী হয়ে উঠতে পারবে। কিন্তু ক্ষমতা বা স্বার্থ থেকে রাষ্ট্র কোনোদিনই বেরোতে পারে না। তো এই রিয়েলিজম মোটামুটি এই কথাগুলো বলে। তো আরো অনেক বিষয় আছে নিওরিয়ালিজমের, যেমন নিওরিয়ালিজম একটা ক্লাসিক্যাল রিয়েলিজমের একটা মডেলকে একটু পাল্টে দিয়েছে। যেমন মডেলটা কি, ক্লাসিক্যাল রিয়েলিজমে মাইক্রো থেকে ম্যাক্রোয় আমরা যাচ্ছি। ব্যাপারটা কি, ইন্ডিভিজুয়াল থেকে আমরা স্টেটে যাচ্ছি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল স্বার্থান্বেষী বলে রাষ্ট্র স্বার্থান্বেষী। এখানে ইন্ডিভিজুয়াল ইউনিট থেকে আমরা ম্যাক্রো ইউনিটে চলে গেলাম, রাষ্ট্রের দিকে। কিন্তু পরবর্তীকালে কেনেথ ওয়ালস বলছেন যে না, এটা ঠিক উল্টোটা। অর্থাৎ সিস্টেম মানুষকে খুব বেশি প্রভাবিত করে। সিস্টেমকে যদি আমি রাষ্ট্র হিসেবে ধরি, তাহলে নেতৃত্ব আমাকে যেভাবে পথ দেখাচ্ছে, আমি কিন্তু সেইভাবে পথ দেখি। অর্থাৎ কোনো নেতৃত্ব যদি, পলিটিক্যাল লিডারশিপ যদি ওয়াইজ হয়, ভালো হয়, জনগণও ভালো ওয়াইজ পথে চলে, তারা যদি মারামারি খুনোখুনি নেতৃত্ব চায়, জনগণও মারামারি খুনোখুনিতে লিপ্ত হয়ে পড়ে, ইন্ডিভিজুয়াল বা গ্রুপস, তাহলে কেনেথ ওয়ালস বলছেন যে সিস্টেমের প্রভাব ইন্ডিভিজুয়ালের উপরে অনেক বেশি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মর্গ্যানথু বা এরা কি বলেছিলেন, যে ইন্ডিভিজুয়াল নেচারটা স্বার্থান্বেষী বলে রাষ্ট্র স্বার্থান্বেষী। কেনেথ ওয়ালস বলছেন ব্যাপারটা অত সহজ নয়, ব্যাপারটা উল্টো। রাষ্ট্রের প্রভাব ইন্ডিভিজুয়ালের উপর চিরকাল ছিল, সেই অ্যারিস্টটলের সময় থেকে আজও রাষ্ট্রের প্রভাব ব্যক্তির ওপর ভীষণভাবে আছে। তাহলে এখানে ম্যাক্রো থেকে মাইক্রোয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ রাষ্ট্র বা সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম থেকে নিচে ইন্ডিভিজুয়ালকে সে প্রভাবিত করছে। তাহলে এই মডেলগুলো কিন্তু অনেকটা পাল্টে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি রিয়েলিজম বলতে শুধু স্বার্থ আর ক্ষমতাকে বুঝি, সেখানে কিন্তু রিয়েলিজম আটকে নেই। রিয়েলিজম কিন্তু কৌশলে চলে গেছে, সমর্থে চলে গেছে, ম্যাক্রো থেকে মাইক্রোে ফিরছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে রিয়েলিজম কেন খুব জনপ্রিয় হয়েছিল? তারা সংঘর্ষের কথা বলতো, কনফ্লিক্ট, ওয়ার, ভীষণ জনপ্রিয় হয়েছিল। কেন হলো? কেন আমরা দেখলাম দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেল।
এত শান্তির বাণী আমরা প্রচার করলাম, এত সাদা পায়রা ওড়ালাম, কিন্তু দুটো বিশ্বযুদ্ধ তো আমরা আটকাতে পারলাম না। প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। তাহলে তো রিয়ালিস্টরা যেটা বলছেন ঠিকই বলছেন, ভুল কোথায়? যুদ্ধ তো খুব স্বাভাবিক, যুদ্ধ তো ন্যাচারাল। এবং আজও কিন্তু রিয়ালিজমের প্রভাব আছে রাষ্ট্রবিজ্ঞানে বা বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কে। অনেক, আমি যেটা বলছিলাম থিওরিটিক্যাল যে মডেল, সেটা অনেক কিছু রিয়ালিজমে ফিট করানো হয়। অর্থাৎ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক রিয়ালিজম দিয়ে অনেক ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে। আজকে আরেকটা থিওরিও এসেছে আজকের দিনে, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম বা নির্মাণবাদ। নির্মাণবাদও কিন্তু খুব উপযোগী থিওরি, কেননা সে বলে যে সবকিছু হচ্ছে আমাদের চিন্তার ফসল। আগে হচ্ছে চিন্তা, আমার ব্রেনটা হচ্ছে আগে। আমি একটা কিছু ঘটনা আগে মেন্টাল কনস্ট্রাক্ট করি। আমার সামনে যে চেয়ারটা আছে বা যে বাড়িটা আমি বানিয়েছি, সেটার একটা নকশা আমি আগে করে নিই, চেয়ারটা আমি আগে বানিয়ে নিই মনে মনে। তাহলে চিন্তার প্রভাব হচ্ছে ঘটনার ওপর সবচেয়ে বেশি। আইডিয়া প্রিসিডস ম্যাটার। আজকে ট্রাম্প একরকম চিন্তা করছেন, বাইডেন আরেক রকম চিন্তা করছেন। আজকে ইন্দিরা গান্ধী একরকম ভেবেছেন, আজকে ধরা যাক নরেন্দ্র মোদী আরেক রকম ভাবছেন। তাহলে বেসিক কনস্ট্রাক্টটা হচ্ছে মেন্টাল। মানুষের মন, মানুষের চিন্তা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইডিয়া প্রিসিডস ম্যাটার। তাহলে কনস্ট্রাকটিভিজম আমরা আজকে আলোচনা করব না, কেন কনস্ট্রাকটিভিজম সেই অর্থে পোস্ট পজিটিভিস্ট থিওরি। সেটা যদিও থিওরিটা পুরনো, কিন্তু ঠান্ডা যুদ্ধের পর সেটা নতুন ভাবে এসেছে। আমরা সাবেকি তত্ত্ব হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের চারটে ট্র্যাডিশনাল থিওরি আছে। চারটি ট্র্যাডিশন, থিওরির যে ট্র্যাডিশন, তত্ত্বের যে ঐতিহ্য আন্তর্জাতিক সম্পর্কে, সেটা হলো চারটি। একটি হলো রিয়ালিজম, বাস্তববাদ। 2 নম্বর হলো উদারনীতিবাদ, লিবারালিজম। 3 নম্বর হলো ইন্টারন্যাশনাল সোসাইটি অ্যাপ্রোচ, অর্থাৎ আন্তর্জাতিক সমাজের ওপর ভিত্তি করে যে তত্ত্বগুলো। এখানে ইংলিশ স্কুল থিওরি আসে, ইএসটি, বা একে ইন্টারন্যাশনাল সোসাইটি অ্যাপ্রোচও বলে। এবং 4 নম্বর হলো ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমির উপরে ভিত্তি করে যে তত্ত্বগুলো, আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি। এখানে মার্ক্সবাদ এবং মার্ক্সবাদের প্রভাবে যে তত্ত্বগুলো আছে, যেমন ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, ডিপেন্ডেন্সি থিওরি, ক্রিটিক্যাল থিওরি। এখন এই থিওরি, বিশেষ করে ইংলিশ স্কুল থিওরি আর ক্রিটিক্যাল থিওরি, এটা পোস্ট গ্রাজুয়েট স্তরে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আন্ডার গ্রাজুয়েটে এগুলো নেই। আন্ডার গ্রাজুয়েটে আছে রিয়ালিজম, লিবারালিজম। পোস্ট গ্রাজুয়েটে অনেক বিশ্ববিদ্যালয়ে ইংলিশ স্কুল থিওরি পড়ানো হয়, ক্রিটিক্যাল থিওরি পড়ানো হয়। অর্থাৎ এই চারটে ট্র্যাডিশন থেকে চারটে থিওরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এই চারটে কিন্তু মূল ট্র্যাডিশন। আমি আবার বলে দিচ্ছি, রিয়ালিজম, লিবারালিজম, ইন্টারন্যাশনাল সোসাইটি অ্যাপ্রোচ। তার থিওরিটা, মূল থিওরি হচ্ছে ইংলিশ স্কুল। আর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমির অ্যাপ্রোচ, সেটা হচ্ছে মার্ক্সবাদী থিওরিগুলো। মার্ক্সবাদ, ওয়ার্ল্ড সিস্টেমস থিওরি, ডিপেন্ডেন্সি থিওরি এবং ক্রিটিক্যাল থিওরি। তাহলে এই যে চারটি ধারা, এই ধারার মধ্যে রিয়েলিজম সবচেয়ে পুরনো আমরা দেখলাম। সেই জন্য রিয়েলিজমের আলোচনাটা আমি সংক্ষেপে, চারটে খুব সংক্ষেপে করতে হবে, কেননা এই প্রতিটি থিওরি নিয়ে ঘন্টার পর ঘন্টা বলা যায়, অতটা সময় আমাদের নেই।
আমি এবার লিবারালিজমে যাব। উদারনীতিবাদ। উদারনীতিবাদ আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানে এর জনক হলেন জন লক। লক হচ্ছেন উদারনীতিবাদের জনক, এবং লকের পরে এই ধারা চলছে, টি.এইচ. গ্রিন থেকে শুরু করে ওই সময়ে রুশো, পরবর্তীকালে আমরা একাধিক নাম বলতে পারবো, আজকে জন রলস অব্দি, বা এমনকি তারও পরে হায়েক, নজিক, এই যে চলছে নিওলিবারালিজম, আজও চলছে। গ্লোবালাইজেশনের সাথে সাথে নিওলিবারাল থিওরি আবার নতুন করে এসে গেছে, নতুন করে সে উজ্জীবিত হয়েছে। তাহলে লিবারালিজম, আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদ মোটামুটি 1920 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আসতে শুরু করে। কেন কি, তখন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে খুব আগ্রহ তৈরি হয়, এবং লিবারালিজম যেটা মনে করে, লিবারালিজমের প্রথম দিকে, ক্লাসিক্যাল লিবারালিজমের ইউনিট ছিল স্টেট, অর্থাৎ রাষ্ট্রকে ঘিরে সব চিন্তা ভাবনা আবর্তিত হতো। রাষ্ট্র কি থাকবে না থাকবে না, রাষ্ট্র কি যুদ্ধে শেষ হয়ে যাবে না শেষ হবে না, তাহলে রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার উপায় কি, এই নিয়ে। এবং সেই উপায় হিসেবে দেখা গেল যে সহযোগিতা, কোঅপারেশন, শান্তি, এবং তার পাশাপাশি ইন্ডিভিজুয়াল লিবার্টি, যার থেকেই লিবারালিজম কথাটা এসেছে, ব্যক্তি স্বাধীনতা, মুক্ত চিন্তা, এগুলোর এরা খুব করে শুরু করলেন। এগুলোর প্রবক্তা, তাদেরকেই আমরা উদারনীতিবাদী বলি। এবং আন্তর্জাতিক সম্পর্কে এই উদারনীতিবাদের যারা মোটামুটি জনক হিসেবে যাদেরকে আমরা পাই, মানে পরবর্তীকালে লক টককে ছেড়ে দিয়ে আমরা যাদেরকে পাবো, তারা অবশ্যই হচ্ছেন ক্লাসিক্যাল নরমান অ্যাঞ্জেল বা উড্রো উইলসন, ভূতপূর্ব মার্কিন রাষ্ট্রপতি, এদের নামও উচ্চারিত হয়। এবং পরবর্তীকালে এজেপি টেলর বা কিওহেন, জোসেফ নাই, তারপর নিওলিবারাল হিসেবে আমরা আজকের দিনে অনেকের কথা বললাম, জন রলস থেকে শুরু করে নজিক, হায়েক, এরা অনেকেই আছেন যারা নিওলিবারাল তত্ত্বের যারা প্রবক্তা। তো লিবারালিজম বলল না, হে সংঘর্ষ, যুদ্ধ এটাই শেষ কথা নয়,